আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৯১ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ফারহাদ ভাই সংগ্রহ করেছেন। তারই এক জুনিয়র কলিগ, তার নাম হচ্ছে নাফিস। নাফিস ভাই জানিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার কোনো একটি গ্রামে। গ্রামের এক্স্যাক্ট নামটা উনি বলতে পারেননি। ঘটনাটি সময়কাল ২০০৩ থেকে ২০০৫-এর ভেতরে কোনো একটি সময় ঘটেছিল। চলনবিল সংলগ্ন একটি গ্রামেই ঘটনাটি ঘটে। আর যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হাশেম। এই হাশেম কাকা, উনি পেশায় একজন কৃষক হলেও মাঝে মাঝে উনি গারোয়ানের কাজ করতেন। ওনার গরু ছিল, তাগড়া দুটো গরু ছিল। এই গরু দিয়ে উনি গরুর গাড়ি চালাতেন। বিশেষ করে যখন ফসল কাটার মৌসুম হতো, তখন উনি এই গারোয়ানের কাজটা করতেন। চলনবিলে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে, যেই জায়গাগুলো আসলে শুকিয়ে যায়, ওখানে তো ফসলের চাষ করা হয়। এই ফসলগুলো কেটে আবার এই ফসলের মালিক যিনি, তার বাড়িতে পৌঁছে দিতে হবে। দেখা যাচ্ছে যে ওই এলাকাগুলোতে মেঠো পথ রয়েছে, কাদা হয়ে যায়। সেখানে কিন্তু এই পিকআপ, নসিমন, করিমন, ভটভটি, যে সমস্ত লোকাল যে পরিবহনগুলো আছে, সেগুলোও কিন্তু চালানো কঠিন হয়ে যায়। কাদা হলে এগুলোর চাকাও কিন্তু আটকে যায়। এই কারণে ২০০৩ বা ৫ সাল, ওই সময়ের প্রেক্ষাপটে আমরা বলছি যে ওই সময় প্রেক্ষাপটে কিন্তু গরুর গাড়ির প্রচলনটা ওই রাস্তাগুলোতে ছিল, যেহেতু মাটির রাস্তা, কাদা হয়ে যায়। তো এমন একটা সময় এই হাশেম চাচা, উনি ওনার গাড়িতে কাটা ধান নিয়ে আসছিলেন। উনি যে শুধু একা আসছিলেন বিষয়টা এরকম না। যখন কারো কোনো কাজ পড়তো, তখন ওনারা কি করতেন, ওনাদের মতো আরও যারা গারোয়ান আছে তাদেরকে খবর দিতেন। নিজেরা নিজেদের মতো একটা লিয়াজো করে এই কাজগুলো নিতেন। এই জন্য দেখা যেত যে তাদের যে একটা কোরাম থাকতো, তারা একজন আরেকজনকে কাজ এনে দিত। দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় যাবে, একা পারবে না, আরও দুটো গাড়ি দরকার, তখন তার পরিচিত আরও ২ জন গারোয়ানকে খবর দিত। দেখা যাচ্ছে যে এইভাবেই একজন আরেকজনকে কাজ এনে দিত। তো এই হাশেম চাচা একজনের মাধ্যমে কাজ পান। তার নাম হচ্ছে লিয়াকত। উনিও একজন গারোয়ান। তো এরকম ৪-৫টা গাড়িতে ওনারা ধান নিয়ে আসছেন। তো ওনারা যেই পথ দিয়ে আসছিলেন, ওই পথের একটা জায়গায় ৫-৬ হাত কাটা ছিল। এই কাটাটা থাকার কারণ হচ্ছে এক পাশের পানি সেচ কাজ করার জন্য আরেক পাশে নিয়ে যাওয়া। যেহেতু মাটির রাস্তা, এই রাস্তাটা কাটা হয়েছিল। হাঁটু পানিও ছিল না, হাঁটুরও নিচে ছিল পানি। এমন পানি ছিল সেখানে, যাতে ওদিক দিয়ে গরুর গাড়ি যাবার সময় গাড়ি দেবে না যায়। বেশি গভীর হলে তো দেবে যাবে, এই জন্য ওভাবেই রাস্তা ওখানকার লোকজন কেটে রেখেছিলেন। তো একদম পেছনের গাড়িটা ছিল হচ্ছে এই হাশেম চাচার। তো উনি গাড়ি নিয়ে আসছেন। স্বাভাবিকভাবে ওনার সামনে যেই ৩-৪টা গাড়ি আছে, তারা কিন্তু অনায়াসেই ওই কাঁটাটা পার হয়ে গিয়েছে। সমস্যা হয়ে গিয়েছে এই হাশেম চাচার। হাশেম চাচা গরুর গাড়ি নিয়ে যখন ওই অংশটার মধ্যে নেমেছেন, তখন তার গরু ওখানে দাঁড়িয়ে যায়, তার আর আগায় না। এদিকে কিছুটা পথ আগানোর পর এই লিয়াকত চাচা, উনি পেছন দিকে তাকিয়েছেন। একটু ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখেন এই হাশেম চাচা, উনি আটকে গেছেন। তখন কিন্তু মাগরিবের আজান হয়নি, কিন্তু আজানের হয়তো বা ১০-১৫ মিনিট বাকি আছে। চারদিকে কিন্তু আলো আছে, অনেক মানুষও আছে সেখানে। আশেপাশে যারা আছে, এরকম কৃষকরা ফিরছেন, কেউ পায়ে হেঁটে ফিরছেন, কেউ মাথায় কাটা ধান নিয়ে ফিরছেন। আর হাশেম চাচা সহ আরও যারা গারোয়ান আছেন, তারা তো গাড়িতে করে ধান নিয়ে ফিরছেন। এদিকে এই লিয়াকত চাচা বলছেন, আরে হাশেম, কিরে, কি হলো রে, আসবো? তখন হাশেম চাচা বলছে, আরে না, ও কিছু না, ওই গরু দুটা একটু দাঁড়ায় গেছে কাদার মধ্যে, আমি ওদের একটু পা ধরে টানাটানি করতেছি, একটু উঠাইনি বলে। ও আচ্ছা, ঠিক আছে। তো এরকম কিন্তু হরহামেশাই হয়। এরকম কিন্তু একদম স্বাভাবিক বিষয়। যারা গরুর গাড়ি চালান, তাদের ক্ষেত্রে এটা একদম মামুলি বিষয়। তারা এভাবেই গরুদেরকে একটু টানা হেঁচড়া করে উপর দিকে তোলার চেষ্টা করেন। লিয়াকত চাচা কেবল একটু সামনের দিকে গাড়ি আগানোর জন্য
তার যেই দুটা গরু ছিল লাঠি দিয়ে গরুগুলোকে কমান্ড দিয়েছেন, তখনই মনে হলো পেছনে ঝপাস করে একটা শব্দ হলো। এরপর উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে এই যে হাশেম চাচার যেই গাড়িটা, এই গাড়ি সমেত গরু দুটো উপরে উঠে এসেছে, কিন্তু হাশেম চাচা নাই। আজব বিষয়, হাশেম চাচা নাই, মানে সে কোথায় গেল? দ্রুত ওনার গাড়ি রেখে ওই জায়গাটাতে চলে আসেন, যেই জায়গাটাতে একটু আগেই হাশেম চাচার গাড়িটা আটকে ছিল। রাস্তার এপাশ ওপাশে কিন্তু লোকজন আছে। এই যে পানি প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, এমন না যে ওখানে খুব খরস্রোতা কোনো একটা জায়গা বা ওখানে গভীর কোনো জায়গা। ডানে বায়ে কোথাও গভীর জায়গা না, সব জায়গায় পানি কম। জাস্ট এক পাশের পানি আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে, ও পাশের জমিগুলোতে এই সেচের পানি যেন যায় এই জন্য। তবে হ্যাঁ, দুপাশে পানি রয়েছে, তবে সেই পানি কম, অনেক কম। তখন সবাই বলে যে আরে এই হাশেমটা কোথায় গেল? সবাই তো খুঁজছে। পানির ভিতরে আসলে এতটুকু পানি, হাঁটু সমান পানিও না, মানে হাঁটুর থেকে হয়তোবা কয়েক ইঞ্চি নিচে এতটুকু পানি। এই পানির মধ্যে একটা মানুষ কিভাবে হারিয়ে যায়? ডানে বায়ে সব জায়গায় মানুষজন আছে, এখান তো হারিয়ে যাওয়া সম্ভব না, ভেসে গেলেও তো দেখা যাবে। তখন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। একজন বয়স্ক লোক উনি বলেন যে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল? তখন লিয়াকত চাচা বলেন যে এরকম ওই গরুটা আটকে গেছিল, গরু আসতে চাচ্ছিল না, তখন সে পা ধরে টানাটানি করতেছিল গরুর, এরপরে তো এরকম একটা শব্দ পাইলাম, তারপর কিছু জানি না। তখন ওই মুরব্বী লোকটা গরুর পায়ের দিকে খেয়াল করেন। উনি খেয়াল করেন যে একটা গরুর পায়ে কাটা দাগ, গরুর পায়ের ওই অংশে মনে হচ্ছে এমন শক্ত কিছু বেঁধে দেওয়া হয়েছিল বা এমন শক্ত কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল যে ওই অংশে চামড়া উঠে ভেতরের মাংস বেরিয়ে গেছে, ওদিক দিয়ে রক্ত পড়ছে। তখন ওই মুরব্বী লোকটি বলেন, আমার মনে হয় হাশেম রে কাঁথা টানায় নিয়ে গেছে। কাঁথা টানা? এটা কি? চলনবিল এলাকায় নাকি এক ভয়ঙ্কর জিনের উপস্থিতি রয়েছে। এগুলো নাকি পানির ভেতর দিয়ে যখন যায় তখন অনেকেই তাদেরকে দেখেছে। দেখতে নাকি অনেকটা কাঁথা চাদরের মতো। কোনো একটা চাদর বা কাঁথা পানির ভেতর দিয়ে যদি চলতে থাকে কেমন দেখা যায়, বা পানির উপর দিয়ে যদি ভেসে যেতে থাকে কেমন দেখা যায়। এই জিনিসগুলো পানির কয়েক ইঞ্চি নিচ দিয়ে নাকি এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। এদের আকৃতি অনেকটা কাঁথার মতো। অনেকে শাপলা পাতা মাছ আমরা যারা দেখেছি এরকম অনেকটা। এরা কি করে? কোনো মানুষ বা প্রাণীকে জড়িয়ে ধরে, কাঁথা যেমন আমরা শরীরে জড়িয়ে ধরি না, তো এরা কি করে? শরীরের উপরে এরা পেঁচিয়ে ধরে ওই জিনিসটাকে নড়াচড়া করতে দেয় না, তখন ওই জিনিসটাকে পানির নিচে নিয়ে চলে যায়। তো এই কাঁথা টানাই ধরেছে এরকম একটা অনুমান করেন, কারণ আশেপাশে এই চলনবিলের আশেপাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই কাঁথা টানা জিনের নাকি উপদ্রব রয়েছে। অনেকেই এই কাঁথা টানা জিনের খপ্পরে পড়েছেন, কেউ কেউ বেঁচে ফিরেছেন, কেউ কেউ চিরতরে হারিয়ে গেছে। অনেকেই দেখেছেন এই কাঁথা টানার শরীরটাকে পেঁচিয়ে পানির নিচে নিয়ে চলে গেছে, আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। তখন ওই মুরব্বী বলেন, একে তো কাঁথা টানা ধরেছে, এর হাত থেকে তো বাঁচানো খুবই মুশকিল, দ্রুত কোনো হুজুরকে ডাকো। এখন এই সমস্ত বিষয় অর্থাৎ পানির জিনের সাথে যোগাযোগ করতে পারে এমন লোক কিন্তু পাওয়া খুব মুশকিল হয়। তখন বগুড়ায় একজনের সন্ধান পাওয়া যায়। বগুড়ায় গিয়ে খবর দেয়া হয় সেই হুজুরকে। রাতের বেলায় যাওয়া হয়েছে। তখন হুজুর বলেন যে এখন রাতের বেলায় গিয়ে ওখানে কোনো কাজ করা যাবে না, সকালবেলা যেতে হবে। তখন হুজুর বলেন যে সকালবেলা আমি ওখানে যাব। এদিকে ওই সন্ধ্যার সময় বা সারা রাত ধরে আশেপাশে অনেক মানুষের উপস্থিতি কিন্তু হয়েছিল। এই যে হাশেম চাচার পরিবারের লোকজন সেখানে এসেছে, কান্নাকাটি করছে। স্থানীয় বেশ কিছু কবিরাজও এসেছে, তারা ঢাক ঢোল পিটিয়ে তাদের যে রিচুয়াল সেটা করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। পরের দিন যখন ওই হুজুর ওখানে আসেন, ওখানে আসতে আসতে প্রায় দুপুর 12টার মতো বেজে যায়। উনি এসে দেখেন হাজার হাজার মানুষ সেখানে। উনি কয়েকজন বয়স্ক এবং মান্যগণ্য লোককে বলেন যে এভাবে এত মানুষের ভিতর আমি কাজ করতে পারবো না, লোকজনকে কমাতে হবে। তখন লোকজনদেরকে সরে যেতে বলা হয় যে এখানে যদি আপনারা থাকেন আপনাদের সমস্যা হইতে পারে, আপনাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে, এখনও সমস্যা হইতে পারে, আপনারা চলে যান। এ কথা শোনার পর অনেকেই দূরে সরে চলে যায়, যে বাড়িতে চলে যায়। তখন ওই হুজুর কি করেন, উনি একটা বড়শির মতো কিছু একটা তৈরি করেছেন। মানে এমন না যে ছিপ রয়েছে, ছিপ ছাড়া সুতা দিয়ে একটা বড়শির মতো কিছু একটা তৈরি করে ওইটাতে বিশেষ একটা খাবার উনি লাগিয়ে দেন। খাবার গিয়ে দিয়ে ঠিক যেই জায়গাতে এই হাশেম চাচা নিখোঁজ হয়েছিলেন ওইখানে ওই সুতাটা ফেলে দেন। 5 থেকে 10 মিনিটের ব্যবধানে উনি ওই সুতা যখন হ্যাঁচকা টান দিয়েছেন, মনে হলো আকার আকৃতিতে একটু বড়।
মানে স্বাভাবিক যে পুঁটি মাছগুলো থাকে এই স্বাভাবিক আকৃতি থেকে একটু বড়, মানে একটা সরপুঁটি সাইজের আর কি, একটা দেশি পুঁটি ওই বড়শিতে ধরা পড়েছে। এই পুঁটিটা উনি একটা পাত্রের মধ্যে নিলেন, পাত্রের মধ্যে আরেকটু পানি নিলেন, এরপরে বললেন যে আমার এখানকার কাজ শেষ, এখন চলেন আমাকে একটা মসজিদ দেখিয়ে দেন, ওই মসজিদে আমি বসবো, জোহরের নামাজের পর আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো ওনাকে একটা মসজিদ দেখিয়ে দেওয়া হয়। ওখানে গিয়ে জোহরের সালাত আদায়ের পর লোকজন সবাই চলে গিয়েছে, ওখানে আর কেউ ছিল না। ঘণ্টাখানেক পর হুজুর বের হয়ে আসেন। বের হয়ে এসে বলেন যে আল্লাহ তাআলা চাহেন তো মাগরিবের আজানের আগে, অর্থাৎ যেই সময়টাতে গতকাল হাশেম চাচাকে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক এমন একটা সময় হাশেম চাচাকে পাওয়া যেতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। উনি যখন জানিয়েছেন, আশেপাশে বহু মানুষ আবার জমায়েত হয়ে গেছে। হাশেম চাচা উঠবেন, তবে হুজুর বলেছিলেন যে আসলে ওনাকে জীবিত পাওয়া যাবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে উনি চেষ্টা করবেন জীবিত অবস্থায় উদ্ধারের জন্য। সবাই তো দাঁড়িয়ে গেছে। উনি যখন বলেছেন আশেপাশে বাতাসের গতিতে চারদিকে ছড়িয়ে পড়েছে যে সন্ধ্যার আগে ওই জায়গাতে হাশেম চাচা ভেসে উঠবেন, জীবিত অথবা মৃত। হাশেম চাচার পরিবারও তো ওখানে আছে, তারা কান্নাকাটি করছে, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে, মাগরিবের আজানের আগে, যেই জায়গাটাতে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, ওখানে কেউ কিন্তু নামছিল না ভয়ে। পানি প্রবাহিত হচ্ছে, নিচের মাটিও দেখা যাচ্ছে, কারণ মানে গভীরতা তো খুব কম, নিচের মাটিও দেখা যাচ্ছে যে পানি চলে যাচ্ছে, নিচের মাটিতে ছোট ছোট মাছ, পানির ভেতর দিয়ে পুঁটি মাছ জাতীয় জিনিস এপাশ থেকে ওপাশ চলেছে, এটাও মানুষ দেখতে পাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে যেন এই পানির ভেতর থেকে ভুস করে ভেসে ওঠে হাশেম চাচার বডি, কিন্তু মৃত অবস্থায়। প্রথমে সবাই মনে করেছিল জীবিত আছে, তাড়াতাড়ি তাকে টেনে তোলে, এরপর দেখা গেল যে না, উনি মারা গেছে। তবে উনি মারা গেলেও মনে হচ্ছে ওনার গলা দিয়ে তাজা রক্ত বের হচ্ছে এবং শরীর তখনও গরম, তখন শরীরটা গরম ছিল। এতটুকু জায়গার ভেতর থেকে কিভাবে নিচ থেকে ভেসে উঠল? সবার চোখ কিন্তু ওইদিকে, সবার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। তবে যারা একদম ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, ওখানে আবার কয়েকশো মানুষ ছিল, কারণ ওই যে যেই রাস্তা কাটা হয়েছে, সবাই তো আর একই জায়গায় দাঁড়াতে পারবে না, হাজার হাজার মানুষ তো ঠিক এক জায়গায় দাঁড়াতে পারবে না, তারা একটু দূরে দূরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। যারা আগে থেকে এসে দাঁড়িয়েছে তারা তো আর ওখান থেকে সরেনি, তো যারা দেখেছে তারাই বলেছে যে তাদের চোখের সামনে এরকম ভুস করে ভেসে উঠেছে, যেখানে কিছুই ছিল না। এরপর বোঝা গেল যে উনি একটু আগেই মারা গেছেন। মাগরিবের নামাজের পর হুজুর কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই বিষয়টা খুলে বলেন কি হয়েছে। হুজুর জানান যে এই চলন বিলের আশেপাশে এবং চলন বিলে অসংখ্য জিনের আস্তানা আছে, অসংখ্য জিনের গোত্র রয়েছে। এর মধ্যে একটা গোত্র হচ্ছে এই কাঁথা টানা, যাদের বডিটা দেখতে অনেকটা কাঁথার মতো হয়। এরা কখনো আসলে ডাঙাতে আসে না, আর কখনো আসলেও মানুষের সামনে নাকি এমনভাবে দাঁড়ায় মনে হয় সামনে একটা দেয়াল। একটা বাদুর যদি হাত পা ছড়িয়ে দাঁড়ায়, একটা দেয়ালের আকৃতি ধারণ করা, অনেকটা ওই রকম। মানে এদের চোখ মুখ বোঝা যায় না, জাস্ট একটা কাঁথার মতো, একটা কাপড়ের মতো, এরা পানির ভেতর দিয়ে এভাবেই ভেসে চলে। উনি যখন এসেছেন, উনি এসে বিশেষ রূপ করা একটা খাবার নিচে নামিয়ে দেন, আর ওখানে যেই পুঁটি মাছটা ধরা পড়ে, ওটা মূলত পুঁটি মাছ না, এটা কাঁথাটানা গোত্রের জিনেরই একজন, তাকে ধরে ফেলেছে। তাকে ধরার পর নাকি তাকে জিজ্ঞেস করেছে যে হাশেমকে কেন নিয়েছে। তখন বলেছে যে তারা ঠিক সন্ধ্যার সময়, ভর দুপুরে, অমাবস্যা পূর্ণিমাতে তারা মানুষ যে শুধু নেয় তা না, অনেক সময় পশুও নিয়ে যায়, গরু ছাগলও নিয়ে যায় যদি পানির মধ্যে পায়ে যায়। তাদেরকে মূলত ওই সময় নাকি একটা গরুকে আক্রমণ করেছিল এই একটা কাঁথাটানা, এটা তাদেরই গোত্রের এক কাঁথাটানা জিন। যখন এই হাশেম চাচা ওই পা ধরে টানা হ্যাচকা করছে, নাকি ওই জিনটা গরুকে ছেড়ে দিয়ে হাশেম চাচাকে ধরেছে, আর হাশেম চাচাকে এক হ্যাচকা টানে মুড়িয়ে পানির নিচে নিয়ে চলে গিয়েছে। সবার সামনেই কিন্তু কেউ বুঝতে পারেনি, আর ওখানে তার অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর হুজুর বলেছেন যে ওকে ফেরত দাও। তখন বলেছে যে না, আমরা এভাবে ফেরত দেই না, আমরা নির্দিষ্ট কাজের জন্যই নেই, এই কাজ হয়ে গেলে লাশ এটা আমরা খেয়ে ফেলি, না হলে একদমই নিচেই থেকে যায়, এই বডি আর কখনোই পাওয়া যায় না। হুজুর বলেছেন যে ও তো কোনো অপরাধ করেনি, কেন নিলা? তখন ওই কাঁথাটা না বলেছে অপরাধ লাগে না, ওরা এমনিতেই নেয়, এটা ওদের প্রয়োজনেই নেয়, অপরাধ করলেও নেয়, না করলেও নেয়, এটা ওদের নিয়ম। ও পানির অনেক গভীরে আছে, এখন এই গভীরতায় মানুষ যেতে পারে না, ঠিক কোথায় আছে এটাও বলেনি। তখন হুজুর বলেছিল যে যে কোনো মূল্যে হোক তাকে ফেরত দিতে হবে। তখন ওই জিন বলেছিল জীবিত আমরা দিতে পারি না, জীবিত আমাদের দেয়ার নিয়ম অরাই,
পেলে মৃত পেতে পারেন, তবু আমি বলবো জীবিত দেওয়ার কথা, আমাকে ছেড়ে দেন। এরপর মূলত ওই পুঁটি মাছটাকে নাকি হুজুর ছেড়ে দিয়েছে, যেটা অবশ্য কেউ বুঝতে পারেনি। তারপর ওই জিনটা নাকি তাদের সাথে আলোচনা করেছে। পরবর্তীতে ওই জিনটাই আবার এসে তাকে জানায়, অন্যভাবে এসে আর কি জানিয়েছে যে তাকে ফেরত দেয়া হবে, তবে মৃত অবস্থায় দেওয়ার সম্ভাবনাই বেশি। সে এখনও জীবিত আছে, জীবিত অবস্থায় দেওয়ার সম্ভাবনা কম। আর সেটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, যেই সময়টাতে তাকে একদিন আগে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই হুজুর বলেন এই ঘটনা। তারপর তো লোকজন চলে এসেছে এবং তাকে মৃত অবস্থায় দিয়ে যায়। এই যে কাঁথাটানা জিন, এই জিনের উপদ্রব নাকি অনেক জায়গায় রয়েছে। প্রিয় লিসনার্স, আমি এই ফার্স্ট টাইম এই কাঁথাটানা জিনের ঘটনা পেলাম। চলনবিল এরিয়াতে এই কাঁথাটানা জিনের আরও যদি ঘটনা আপনাদের জানা থাকে, তাহলে আমাদেরকে কিন্তু লিখে বা রেকর্ড করে আপনাদের horrorwithsuman@yahoo.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে পারেন। চিন্তা করুন, কেমন একটা ব্যাপার, জাস্ট একটা কাপড়ের মতো পানির নিচ দিয়ে সাঁ করে চলে যাচ্ছে। যদি কাউকে পেঁচিয়ে ধরে, তাহলে তার জীবন শেষ। ধন্যবাদ জানাচ্ছি ফারহাদ ভাইকে এমন একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাবার আগে কয়েকটি কথা। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে horrorwithsuman@yahoo.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তাদের কাছে আপনাদের হরর পৌঁছাতে পারে, আর তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পেতে পারি। তাহলে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে পাড়ি দিতে পারব। চলুন ঘটনায় চলে যাই। আজকের এই ঘটনাটি মূলত যিনি আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি ওনার মালয়েশিয়া প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে দিয়েছিলেন। রাহুল ইসলাম মেঘ ভাই কিন্তু এর মধ্যে আরও বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন। মূলতই রাহুল ইসলাম মেঘ ভাইয়ের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকণা গ্রামে। উনি মালয়েশিয়াতে পেইন্টিংয়ের কাজে নিযুক্ত আছেন। তো চলুন ঘটনায় চলে যাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সর্পপিশাচিনী যে ঘটনাটা, এই ঘটনাটা মূলত এই রাহুল ইসলাম মেঘ ভাই উনি মাসুদ চাচার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। যখন আমরা সর্পপিশাচিনী এই ঘটনাটা সামনে নিয়ে আসলাম, প্রচার করলাম, তখন অনেকেই এর পরবর্তী অংশটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সে মাসুদ চাচার সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করেন। তো মাসুদ চাচা উনিও পরবর্তী কিছু অংশ যখন মেঘ ভাইয়ের সাথে শেয়ার করেন, এরপর এই ঘটনাটি উনি আমাদেরকে পাঠান। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঠিক পরের অংশ থেকে আমরা শুরু করব। মাসুদ চাচা কিন্তু প্রথম পর্বে বলেছিলেন একজন ইন্ডিয়ান তান্ত্রিকের কথা। সেখানে উনি গিয়েছিলেন, সেই ইন্ডিয়ান তান্ত্রিককে পাওনা বুঝিয়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসেন। এর কয়েক বছর পর আর্থিক সমস্যার কারণে আবার মালয়েশিয়াতে চলে আসেন 2022 সালের শেষের দিকে। মালয়েশিয়াতে আসার পর 2-3 মাস ভালোই কাজকর্ম উনি করছিলেন, কিন্তু সেই ভালো আর বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই উনার চাকরিটা চলে যায় ওখানে। কি করবেন উনি? মাথার উপর এত ঋণের বোঝা, তার উপর ওনার স্ত্রীর শরীরে এই জিন সাপের অর্থাৎ এই পুষ্পারানীর উপদ্রব বেড়েই চলছে। একদিন ভুলবশত সেই তেঁতুল গাছের নিচে দুধ না দিলে আসলে সমস্যা সৃষ্টি করত এই পুষ্পারানী। সারা শরীরে বিষ ছড়িয়ে দিত। একদিন মালয়েশিয়ার সময় রাত 2টোর মতো বাজে আনুমানিক। ঘুম আসছিল না টেনশনে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে কাজ নাই। বাইরে বসেছিলেন সেই পাহাড়ের ঢালে। ঝর্ণার পানি বয়ে যায় যেখানে, সেখানটাতে মন খারাপ করে উনি বসে আছেন। হঠাৎ পেছন থেকে কেউ বাবা, ও বাবা বলে একটা ডাক ভেসে আসে ওনার কানে। ঘাড় ঘুরিয়েই দেখতে পেলেন সেই ভালো জিন সাপটা। অর্থাৎ আমরা ওই প্রথম দিকে একটা সাপের কথা বলেছিলাম, যে ভালো জিন সাপটা। আসল ঘটনাটা মূলত খুব জটিল এবং গভীর। সেদিন আসলে সে এসেছিল মানুষের রূপে, সাপের রূপে না। সাদা একটা ড্রেস পরা ছিল, জ্যোৎস্নার আলোতে চিকচিক করছে ড্রেসটা। মাথায় একটা মুকুট রয়েছে। সাপ রূপে আসলে যেই মুকুটটা মাথায় থাকতো সেটাই। তো আসলে এরকম ঘটনাগুলো রূপকথার গল্পে শোনা যেত। উনি চিন্তা করছেন যে রূপকথার গল্পে এমনটা উনি শুনেছেন। এই জিন সাপটা কিন্তু পুরুষ নয়, মহিলা। তার নাম মেহেরনিগার। এই সাপটি ভালো বাবা বলে সম্বোধন করত, আর উনার স্ত্রীকে মা বলে সম্বোধন করত। আর এই সাপটার মা বাবা নাকি পৃথিবীতে বেঁচে নেই। এটা কিন্তু সেই জিন সাপ যিনি এই মাসুদ চাচার স্ত্রীর শরীরে
আগে থেকেই থাকতো, ছোটকাল থেকেই। কিন্তু এই পুষ্পারানী যে খারাপ জিন সাপ, সে আসার পর থেকে এই জিন সাপটা নাকি এই চাচির শরীরের কাছে যেতে পারে না, যেটা কিন্তু আমরা আগেও বলেছিলাম আগের এপিসোডে। এমনকি এই মাসুদ চাচা উনি যখন ঝর্ণার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন ভালো জিন সাপটার সাথে, তখনও কিন্তু ওই জিন সাপটা বলেছিল যে কেন সে চাচির কাছে যেতে পারে না। যাই হোক, মেহের নিগার ভালো জিন সাপ, সে আসে। তার কাছে আসার পরে বলে যে তুমি দেশে চলে যাও, তুমি মালয়েশিয়া থেকে আসলে কিছুই করতে পারবে না। আমি তোমাকে কিছু আমল দিচ্ছি, এগুলো একটানা 3 মাস সম্পূর্ণ করতে থাকো দেশে গিয়ে। ওইদিকে মায়ের শরীর তেমন ভালো না, অনেক খারাপ অবস্থা। তুমি গেলে পুরোপুরি বুঝতে পারবে। আমি তো দূর থেকে দেখি। ইনশাআল্লাহ আল্লাহ একটা পথ দেখাবেন তোমাদের। আর হ্যাঁ, এই আমলটা কিন্তু টানা 3 মাস সম্পূর্ণ করতে হবে। মাঝপথে বন্ধ করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে তোমাদের। আর একটা কথা বলি, এর ভিতরে কোনো কবিরাজ, তান্ত্রিক, ওঝা এদের কাছে যাবা না, যত সমস্যাই হোক। মেহের কথা শুনে উনি অবাকই হন। উনি বলেন যে আচ্ছা, আমল না হয় করলাম, কিন্তু এত দায় দেনা, ঋণ আমি কিভাবে পরিশোধ করব? কিভাবে দেশে যাব? দেশে গেলেই তো এই পাওনাদাররা এসে খুব উৎপাত করবে। এদিকে আমার স্ত্রীর শারীরিক যে অবস্থা, দেশে গেলে তো আবার চিকিৎসাও করাতে হবে, কি করব? এরপর নাকি মেহের নিগার মাসুদ চাচাকে উদ্দেশ্য করে বলেন, এটা নিয়ে তোমাকে খুব বেশি ভাবতে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবেন। মেহের নিগারের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে মাসুদ চাচা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নাই। যেতে গেলে যে প্লেন ভাড়া লাগবে, আকামা যেটা আছে এটা প্রসেস করতে হবে, এটা আমি কিভাবে করব? এরপর মেহের নিগার ওনাকে বলেন, তারপর তুমি এখন রুমে যাও, এত রাতে এখানে থাকা লাগবে? আর রুমে গিয়ে দেখো তোমার বালিশের নিচে কিছু টাকা আছে, ওটাতেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তুমি দেশে চলে যেতে পারবা সবকিছু শেষ করে। তো উনি তো রুমে চলে আসেন, এসে দেখেন সত্যি বালিশের নিচে মালয়েশিয়ান রিঙ্গিত 5,505 টাকা, মানে রিঙ্গিত আর কি, রয়েছে। টাকাগুলো খুবই চকচক করছে, মনে হচ্ছে মাত্রই ব্যাংক থেকে বের করানো হয়েছে, নতুন ছাপানো টাকা আর কি, চকচকে টাকা। এরপর মেহের নিগারের কথা মতো তখনকার সময়ে অল্প কিছু মার্কেট করে আর কি শপিং করে 2023 সালের মার্চের দিকে দেশে চলে আসেন উনি। ওনারা বছরের একটা নির্দিষ্ট সিজনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শূকরের পাল নিয়ে মাঠে মাঠে ঘোরে, আর সন্ধ্যা হলে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে সেখানে রাতে থাকে। তো এত কিছু বলার কারণ হচ্ছে 9 জনের সেই বেদে গ্রুপের পুরুষ সদস্যগুলো মাঠে শূকর নিয়ে ঘোরে, আর নারী যারা আছে সদস্যরা, তারা গ্রামে গ্রামে সাপ খোঁজে। সাথে একটা বেজি আর বানরও থাকে তাদের সাথে আর কি। তো একদিন ওই গ্রুপের একটা বেদে মহিলা সাপ খুঁজতে খুঁজতে ওনাদের বাড়িতে চলে আসেন। এমতাবস্থায় এই চাচিকে দেখে, অর্থাৎ এই মাসুদ চাচার স্ত্রীকে দেখে, বেদে মহিলার খাঁচার ভেতর থেকে একটা বেজি ছটফট করতে শুরু করে। মনে হচ্ছে বেজিটা এই চাচিকে আক্রমণ করে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। বেদে মহিলা তো এটা দেখে অবাক। তার বেজি মানুষ দেখলে কখনো এরকম করে না। সাধারণত সে সবসময় মানুষের সাথে থাকতে থাকতেই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আজ এমন করছে কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ঝামেলা আছে। এরপর বেদে মহিলা চাচির দিকে বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এক নাগারে তাকিয়ে আছেন। এরপর ওই বেদে মহিলা বলছেন, এই মহিলার তো অনেক সমস্যা আছে রে, এই মহিলা এতদিন বেঁচে আছে কিভাবে? এর সাথে তো জিন সাপের যিনি রানী সে আছে। এই সাপ তো সহজে মানুষের নাগালে আসে না। এদেরকে কেউ ক্ষতি না করলে সাধারণত কাউকে এরা ভর করে না বা ক্ষতি করে না। তখনই বেদে মহিলা বলছেন যে আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনার সমস্যাটা কি?
তবে ওনারা নাকি ওই বেদে মহিলাটাকে কিছুটা এড়িয়ে যান, কিছু বলতে চান না। বলে যে না, তেমন কিছু না, আপনি যান তো, চিকিৎসা চলছে, আপনাকে এটা নিয়ে আর আগাতে হবে না, আপনাকে জানতে হবে না। এরপর নাকি ওই বেদে মহিলা ওনাকে আশ্বাস দিয়ে বলেন যে আপনি নির্ভয়ে আমাকে সব খুলে বলুন, আমি কথা দিচ্ছি আমি আপনার যদি উপকার করতে না পারি অন্তত ক্ষতি করব না। এতটুকু বিশ্বাস করেন আমাদেরকে। এমনিতে তো বেদেদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অনেক কথা প্রচলিত আছে যে বেদে সম্প্রদায়ের লোকরা কোথাও গেলে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র করে বাসা থেকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। সবাই না, তবে কেউ কেউ তো নেন। ওই কারণে তাদের তো একটা বদনাম আছেই। ওই চিন্তা করে ওনারা চিন্তা করছেন যে, বা ভেবেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু বলবো, পরে আবার কি না কি হয়। তো যাই হোক, বেদে মহিলার কথাবার্তা শুনে একটু আশ্বস্ত হলেন। বেশ ভদ্রই আর কি কথাবার্তায়, তাকে ক্ষতিকারক কোনো কিছু মনে হয় না আর কি ওনাদেরকে ওই সময়। এরপর নাকি শুরু থেকে সব ঘটনা খুলে বলেন ওই বেদে মহিলাকে। মহিলাটা সব কিছু যখন শুনলেন কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর বলেন যে আমি চেষ্টা করতে পারি এই সমস্যা দূর করতে, তার জন্য আমাকে 1 টাকাও পারিশ্রমিক দিতে হবে না। কাজ পুরোপুরি সম্পন্ন হলে আর আপনাদের যদি ভালো লাগে, মনে হয় আপনি সুস্থ হয়েছেন, তাহলে আমাকে যদি মন চায় কিছু দিয়েন, না হলে না দিয়েন। এই বিষয়ে আমার কোনো চাহিদা নাই, আমার কোনো দাবিও নাই, আমি মন খারাপও করব না। এই কথা শুনে মাসুদ চাচা তো হাসতে হাসতে একটু লাফিয়ে উঠেছেন যে এই বেদে মহিলার মাথা কি ঠিক আছে? দীর্ঘ 25টা বছর পার হয়ে গেছে, কত কবিরাজ দেখানো হয়েছে, এমনকি ভারত থেকে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে ভারতেই কাজ করতে হয়েছে। টাকা পয়সা সব শেষ, আর এই সামান্য বেদে মহিলা ফ্রিতেই কাজের সমাধান করে দিবে। অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন। তখন উনি হেসেই ওই বেদে মহিলাটাকে বলে যে ঠিক আছে, আপনি সমাধানের পথ খুঁজেন। এরপর মহিলা সেখান থেকে চলে যান। যাওয়ার আগে ওই বেদে মহিলাটা বলেন যে আগামী অমাবস্যার যেই তারিখ, একটা তারিখ বলেন আর কি, যে ওই বেদে মহিলা আর ওনার স্বামী আসবেন এই বাড়িতে। আর মাসুদ চাচাকে বলেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে তৈরি থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে করে একই রঙের সাদা কবুতরের বাচ্চা 3টা, টাকি মাছ, যেই মাছগুলো পানিতে পোনা নিয়ে ঘরে, এমন টাকি মাছ 3টা ধরতে হবে। এটা তো 4টিখানি কথা না, অনেক কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, ওনারা ম্যানেজ করেছেন, সব কিছু রেডি করে রেখেছেন। রাত আনুমানিক যখন 2টো বাজে, অমাবস্যা রাতের ঘুটঘুটে কালো অন্ধকারে বেদে মহিলা ওনাদের বাড়ির একটা অন্ধকার রুমে কিছু একটা পাউডার দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এরপর সেটাতে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপর তার রিচুয়াল শুরু করেছেন। এদিকে আবার চন্দন কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে সেই 3টা একই কালারের কবুতর এক কোপে কেটে সেটার চামড়া ছুলে আর 3টা টাকি মাছও পুড়িয়ে বেজিটাকে খেতে দিয়েছেন। উনি এদিকেই, বিশেষ করে মাসুদ চাচা, বেদে মহিলা কি করে, তার সাথে আর থাকার তার স্বামী কি করে, এগুলো দেখছেন। বেজিটা কিছুটা খেলো, এরপর আর খেলো না, রেখে দিয়েছে খাবার। এরপর এই যে বেদে মহিলা এবং তার স্বামী, তাদের সাথে কিছু পুটলি নিয়ে আসছিলেন। এরকম একটা পুটলি থেকে একটা পাউডার জাতীয় কিছু ছিটাতে থাকে। এই বেদে মহিলার স্বামী সেই বৃত্তের চারপাশে ঘুরে ঘুরে একটা বিন বাঁশি বাজাতে লাগলেন। আর সাথে থাকে, তার সাথে সাথে তার পাশে থাকা বানরটা নাকি লাফাতে থাকে এবং উচ্চ স্বরে কিচিরমিচির করতে থাকে বানরটি। ইতিমধ্যে তো ওই মাসুদ চাচার স্ত্রী অর্থাৎ চাচি আচমকরি কোনো একটা কারণে, উনি একটা আলাদা বৃত্তের মধ্যে ছিলেন আর কি, আলাদা বৃত্তের মধ্যে বসানো হয়েছে, তার ভিতরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছেন। আর বিনবাসীকে তখনও বাজছে, বানরটাও লাফাচ্ছে, কিচিরমিচির করছে। এর কিছুক্ষণ পর ঘটল ভয়ঙ্কর একটা ঘটনা। ওনাদের রুমের মধ্যে মনে হচ্ছে তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। আর কোথা থেকে যেন একটা কালো কুচকুচে সাপ এই বৃত্তের ভিতরে সাঁ করে চলে আসছে। হঠাৎ অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রথমে এই পুষ্পারানী সাপটা এই চাচির শরীরে না এসে সরাসরি তার রূপে এসেছে। এর মধ্যে পাশে থাকা খাঁচার ভিতর থেকে সেই বেজিটাও বের হয়ে এসেছে। একটা পর্যায়ে এই জিন সাপটার সাথে এই বেজি ভয়ঙ্কর একটা মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। চাচি কিন্তু তখন অজ্ঞান হয়ে পড়ে আছে অন্য একটা বৃত্তের মধ্যে। সাপটি যতই চেষ্টা করছে বেজিটাকে ছোবল দিতে, বারবার ব্যর্থ হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলমান। একটা পর্যায়ে মনে হচ্ছে জিন সাপটা নিস্তেজ হয়ে পড়েছে। সাপটির পুরো শরীর তখন রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে সাপটা মারা যায়নি। এরপর বেদে মহিলা আহত জিন সাপটিকে তার সাথে থাকা একটা বড় বক্সে ভরে নেন, আর বেজিটা চাচির একটা আঙুলে সজোরে কামড় বসিয়ে দেন। সাথে সাথে আঙুল থেকে রক্ত বের হতে শুরু করে, আর সাথে সাথে চাচির জ্ঞানও ফেরত আসে। বেদে মহিলা বলেন, আপনারা এখন থেকে বিপদমুক্ত। এই যে কামড়ের দাগটা দেখছেন বেজির,
এই দাগটা জিন সাপ দেখলে কখনোই কাছে আসতে পারবে না। এই দাগ দেখলে জিন সাপ এমন ভয় পাবে, কাছে আসতে চাইবে না। এরপর নাকি 9 ধরনের ফল ওই বানরটাকে ওনারা খেতে দেন, আর বেজিটাকে ওই কবুতর আর টাকি মাছের অবশিষ্ট অংশগুলো পুনরায় খেতে দেন। এরপর বেদে মহিলাটাকে বলেন, এই মাসুদ চাচা যে আপনাকে কত দিতে হবে। অদ্ভুত বিষয়, সে নাকি 1 টাকাও নিতে রাজি হয় না এই মাসুদ চাচার কাছ থেকে। অবশেষে জোরাজুরি করার পর সে টাকা নেওয়ার জন্য একটু রাজি হয়েছে। পরক্ষণে এসে বলে, না নেব না, মাফ করবেন, এটা নিতে পারবো না। কোনো টাকা পয়সা না নিয়ে নাকি বেদে মহিলা ওখান থেকে চলে যায়। সেই রাতে ওনারা যাবার আগে বেজির দাঁত দিয়ে বানানো একটা অদ্ভুত মালা মাসুদ চাচাদেরকে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, এই মালাটা আপনাদের বাড়ির মূল গেটের সামনে টাঙিয়ে রাখবেন, তাতে করে কোনো ধরনের সাপ এই বাড়িতে ঢুকতে পারবে না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। মেহের নিগারের কথা ভুলেই গিয়েছিলেন ততক্ষণে ওনারা আর কি। ওরা মনে মনে ভেবেছেন ঝামেলা তো এখানেই শেষ, এবার হয়তো ওনাদের সংসারে আশার আলো ফুটবে। কিন্তু না, তা কিন্তু হলো না। ঘটনা এখনো শেষ হয়নি। এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি ওনাদের। সুখের উপরে চলে আসে ঘুটঘুটে অমাবস্যার নিকষ কালো অন্ধকার। এক রাতে মাসুদ চাচা আর ওনার স্ত্রী চাচি ঘুমিয়ে আছেন। এক ঘরে ওনার মেয়ে মোহনা, আর আরেকটা ঘরে ওনারা। রাত তখন 1:30-2টোর মতো বাজে আনুমানিক। তখন তো ওনারা গভীর ঘুমে। হঠাৎ করে বাইরে থেকে আচমকা একটা মেয়ে কণ্ঠে কে যেন চাচির নাম ধরে ডাক দেয়। অবাক করার বিষয় হচ্ছে, বাইরে গিয়ে ওনারা দেখেন শুনশান নীরবতা, আশেপাশে কেউ নেই। ভেবেছেন হয়তোবা ওনাদের মনের ভুল। আবার ওনারা রুমে এসে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে, তখন আবার চাচির নাম ধরে ডাকে। এরপর আবার ওনারা দুজনই বের হয়েছেন লাইট নিয়ে। চারদিকে আলো ধরেছেন, দেখেন কেউ নাই। আজব বিষয় তো, কেউ কি মজা নিচ্ছে ওনাদের সাথে এই রাতের বেলা? ওনার রুমে আসার জন্য যেই না দরজার দিকে ঘুরবেন, তখনই চাচির চোখ চায় ওনাদের বাসার পাশে থাকা পুরনো তেঁতুল গাছটার দিকে। গাছটির বয়স 30 বছরেরও বেশি। চাচি নাকি সাথে সাথে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্যোৎস্নার আলোতে এই মাসুদ চাচা দেখেন সোনালি কালারের ড্রেস পরা একটা মহিলা অবয়ব। মাথার চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে, মাথার উপরে মনে হচ্ছে সিঁদুর দেওয়া আছে। ভয়ে ভয়ে অবয়বটার দিকে ধীরে ধীরে অগ্রসর হন মাসুদ চাচা, ভালো করে দেখার জন্য আসলে জিনিসটা কি, কে এটা। উনি গিয়ে দেখেন, আরে এটা তো আর কেউ না, এটা হলো সেই পুষ্পারানী জিন সাপ, যে 25 বছর বেশি সময় ধরে এই চাচি সহ মাসুদ চাচাকে যন্ত্রণা দিয়ে মারছেন। পুষ্পারানী সাপের মতো ফসফস করছেন। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলেন, কিরে ভয় পেলি? ভয় পাওয়ার কিছু নাই রে। ভাবছিলাম তোদেরকে তিলে তিলে শেষ করব, কিন্তু আমার হাতে এবার আর তেমন সময় নেই। তুই কি ভাবছিলি ওই বেদেনী মহিলা আমাকে বন্দি করে সাথে নিয়ে গেছে রে? ওর মতো সামান্য বেদেনী আমাকে বন্দি করার সামর্থ্য রাখে। জানিস না আমি কোন সাধারণ জিন সাপ? আমি গুপ্তধন পাহারায় নিযুক্ত থাকা সাপ। আর এই কাজে যারা নিযুক্ত থাকে তাদের একটা ক্ষমতা থাকে। আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নাই, তোদেরও নাই, আর ওই বেদেনী মহিলারও নাই। আর আমি কিন্তু আমার কাজে খুবই পারদর্শী। আমি আমার ক্ষমতা প্রয়োগেও খুব পারদর্শী। তা তো এর আগেও তোরা জেনেছিস, তাই না? এই বলে ওই পুষ্পারানী আবার ফসফস করতে থাকে। বিকট একটা হাসি দেয়। এদিকে চাচার কিন্তু তখনও হুঁশ ফেরেনি। উনি এইটা যখন শুনেছেন পুষ্পারানীর মুখ থেকে, ভয়ে একদম স্ট্যাচু হয়ে গেছেন, মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। মনে হচ্ছে উনি স্বপ্ন দেখছেন, উনি স্বাভাবিক জগতের মধ্যে নাই। এরপর পুষ্পারানী আবার বলতে শুরু করে, সেদিন যে তোদের বাড়িতে বেদে মহিলা এসেছিল আমাকে তাড়ানোর রিচুয়াল করতে, সে কে ছিল তোরা জানিস? সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির মহিলা। একটা বেজি ও একটা বানর নিয়ে গ্রামে গ্রামে সাপ ধরার বাহানায় মানুষকে ঠকায় আর ভুলভাল তাবিজ দেয়। আর ওর স্বামীও আরেক ভণ্ড। ওর স্বামী 4 জন মানুষ নিয়ে 46টা শূকরের পাল সহ মাঠে মাঠে ঘুরে বেড়ায়। আর ওর মানুষের ক্ষেত খামারে শূকরের পাল লাগিয়ে দিয়ে ফসল নষ্ট করে। কেউ প্রতিবাদ করলে শূকরের মাথা কেটে কালো জাদু করে তাকে বান মেরে মেরে ফেলে, না হলে পাগল বানিয়ে দেয়। এভাবে বহু মানুষকে হত্যা করেছে, ক্ষতি করেছে এরা। আর ওই বেদে মহিলা প্রথম যেদিন তোদের বাড়িতে আসে এবং খাঁচার ভিতর থেকে বেজিটা ছটফট শুরু করে, তখন সেদিনই বেদেনী মহিলা তোর স্ত্রীকে দেখে বুঝে যায় তোর স্ত্রীর সাথে আমি আছি, আর আমাদের দখলে থাকা গুপ্ত ধন আছে, সেটাও বুঝে যায় কোনোভাবে। ওই দিন থেকে মহিলার লোভ চেপে বসে, আর তোদের বাড়িতে আসন বসানোর জন্য সে সিদ্ধান্ত নিয়েছে। ওই বেদেনী মহিলার মূল উদ্দেশ্য ছিল তোর স্ত্রীকে সুস্থ করা নয়,
তার উদ্দেশ্য ছিল আমাকে বশ করে আনা আর গুপ্তধন হাতিয়ে নেওয়ার পায়তারা। ওই দিন রাতে যখন তোদের বাড়িতে মহিলা ও তার স্বামীসহ একটা বেজি আর একটা বানর নিয়ে আসন বসায় এবং আমাকে ডাকার রিচুয়াল করে, ওই দিন আমি আমার গুপ্তধন পাহারায় নিযুক্ত ছিলাম একই রকমভাবে। ঠিক ওই সময় অন্য একটা জিনের দল আমাদের গুপ্তধনে হামলা করে। তাই সেদিন আমি আসতে না পারায় আমার স্বামীকে পাঠিয়েছিলাম এই বেদের কাছে। ভেবেছিলাম বেদে মহিলা কিছু প্রশ্ন করে ছেড়ে দিবে আমার স্বামীকে, কিন্তু আমি বুঝতে পারিনি এই মহিলা এইভাবে আক্রমণ করবে তার বেজি দ্বারা আমার স্বামীর উপরে। সেদিন সে নিস্তেজ হয়ে পড়ে, কারণ আমার স্বামী এমনিতেই আমার থেকে দুর্বল প্রকৃতির জিন, আর সে এমনিতে একটু অসুস্থও ছিল ওই সময়। তাই সেদিন আমার স্বামীকে বেদে মহিলা অর্ধমৃত করে নিয়ে যায় তার সাথে, আর একটা বন্ধ ঘরে নিয়ে ওকে আটকে রাখে, আর তার পাহারায় নিযুক্ত করে একটা বেজি। আমি তো ওখানে ঢুকতেও পারি না সেখানে। এরপর সেদিন আমি যখন খবর পাই, ছুটে যাই সেই বেদে মহিলার রাস্তানায়। সেখানে গিয়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু ওই বেদেনী মহিলা রাজি হয় না। আমাকে বলে 1 ভরি স্বর্ণ দিলে তোর স্বামীকে ছেড়ে দিব। এরপর মহিলার কথা মতো 1 ভরি স্বর্ণ আমি দিই। আমি দিতে বাধ্য হয়েছি সেই গুপ্তধন থেকে, কারণ আমার স্বামীকে আমি ভালোবাসি। তাই স্বামীর কারণে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি দিলাম, তারপরও ছাড়ে না আমার স্বামীকে। আমাকে প্রতারণা করে একের পর এক গুপ্তধন হাতিয়ে নিতে থাকে ওই বেবে মহিলা, তার স্বামী। এর মধ্যে আমার স্বামী অসুস্থ থাকার কারণে, আগে থেকেই অসুস্থ ছিল, আর বেজির আক্রমণে আরও অসুস্থ হয়ে পড়ার কারণে ওই বন্দি অবস্থাতেই সে মারা যায়। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না, কারণ ওই বেদে মহিলার বাড়িতে অনেকগুলো বেজি পাহারা নিযুক্ত ছিল। আমার জিন সাপেরা পৃথিবীর কাউকে ভয় না পেলেও বেজিদেরকে খুব ভয় পায়, কারণ ওরা আমাদের শত্রু। আমাদের কোনো তন্ত্রমন্ত্র ওদের উপরে সেভাবে কাজে লাগে না। এর মধ্যে আমি একটা ফোন দিয়ে আটি যে বেদে মহিলার মোটা অঙ্কের গুপ্তধনের লোভ ধরাই দিয়ে আমি আমার স্বামীকে ছাড়িয়ে আনব। মহিলা রাজিও হয়ে যায় লোভে পড়ে। কিন্তু তোরা মানুষ জাতি অনেক লোভী, তা আমরা ভালো করেই জানি। এমনকি ছেড়েও দেয় আমার স্বামীকে বেদেরা লাভের আশায়, লোভে পড়ে। মূলত আমার স্বামী ওই বন্দি থাকার কারণে অসুস্থ অবস্থায় আমার কোলের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই রাগ ক্ষোভ, এটা কি আমি নিতে পারবো? এটা কি কারোর পক্ষে নেওয়া সম্ভব? এই বেদে মহিলা আর তার স্বামী গুপ্তধনের লোভে উন্মত্ত হয়ে যায়। উন্মত্ত হয়ে সেই কাজটি করেছে। আমিও দিয়ে গিয়েছি, যদিও বা আমরা এভাবে দিতে পারি না। গুপ্তধনের পাহারা থাকা কোনো জিন, সে কোনো গুপ্তধন কাউকে সেভাবে দিতে পারে না। আমরা পাহারাদার মাত্র, আমরা মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না। তারপরেও দিয়েছি। আমার স্বামীকে আমি বাঁচাতে চাই এই জন্য, কিন্তু আমি বাঁচাতে পারলাম না। যখন বুঝতে পারলাম এই বেদিনী মহিলা আর তার স্বামী ভয়ঙ্কর লোভী, তাই গুপ্তধনের আরও বেশি লোভ ধরিয়ে আমার আস্তানায় নিয়ে আসি, আর বেজিটাকে সঙ্গে আনতে নিষেধ করি। আমার আস্তানায় তাদেরকে নিয়ে আসার পর ছোবলের পর ছোবল দিয়ে এই বেদিনী মহিলা আর তার স্বামীকে মেরে ফেলি। আর এই বেদেদের অনুগত যে জিনেরা ছিল, তাদেরকে আমি মায়াজালে আটকিয়ে অন্ধ করে রেখেছিলাম। আমার এই পরিকল্পনা এই বেদিনী মহিলা আর তার স্বামীকে কোনোভাবেই বুঝতে দেই নাই। বেদেরা আর তাদের অনুগত জিনদের পরবর্তী সবাইকে আমি মেরে ফেলি। এতদিন আমি ওই ঝামেলায় ছিলাম, তাই তোদের বাড়িতে আসতে পারিনি। আর তোরা ভাবছিস আমি মনে হয় বেদিনী মহিলার কাছে বন্দী হয়ে আছি, তাই না? এই বলে ওই পুষ্পারানী জিন সাপটা আবার ফসফস আওয়াজ শুরু করে হাসতে থাকে। এর মধ্যে আবার চাচির জ্ঞান ফেরত আসে। এরপর কি হলো? একটা অদ্ভুত উপলব্ধি মাসুদ চাচা ফিল করলেন। চাচির শরীরে পুষ্পারানী সাপটা যেই মা ঢুকতে যাবে, কোনো একটা কারণে সে ঢুকতে পারে না। সে কাছে আসার চেষ্টা করতেই বিদ্যুতের গতিতে ছিটকে পড়ে। মনে হচ্ছে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে দূরে। ঠিক যেমন ইলেকট্রিক শক খেয়ে মানুষ দূরে ছিটকে পড়ে, ওরকম হচ্ছে। মাসুদ চাচা বাকরুদ্ধ হয়ে দেখছেন আর শুনছেন। মনে হচ্ছে এবারে চাচিকে দেখে এই পুষ্পারানী ভয় পাচ্ছে। তারপর রাগে গজগজ করতে করতে সে বলছে, তোর স্ত্রীর হাতে কি বেজির কামড়ের দাগ আছে? এরপর মাসুদ চাচার মনে পড়ে, আরে তাই তো, ওই বেদিনী মহিলা যাওয়ার আগে তার বেজিকে দিয়ে একটা কামড় দিয়েছিল চাচির শরীরে। এইবার তো সেই দাগটার কারণ বুঝে ফেলেছেন। পুষ্পারানী এটা দেখে ভয় পাচ্ছে। এরপর পুষ্পারানী লাগে ফসফস করতে করতে ওখান থেকে দৌড়ে তেঁতুল গাছটার আড়ালে গিয়ে অদৃশ্য হয়ে যায় আর বলে যায়, দেখে নেব তোদের। পরের দিন মাসুদ চাচার মেয়ে মোহনা কলেজ থেকে আসার পর থেকে অদ্ভুত আচরণ শুরু করে, যা এর আগে কখনো করেনি। এরপর তার মেয়ের সাথে সমস্যা শুরু হয়ে যায়, ঠিক ওর মায়ের মতো।
মানুষ দেখলেই ছোবল মারতে যায়, কিছুক্ষণ পরপর চিৎকার করে ওঠে আর সাপ সাপ বলতে থাকে, আর বলতে থাকে তার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওর মায়ের মতোই আর কি। কি করবেন, কার কাছে যাবেন, কিছুই ভেবে পাচ্ছেন না। এদিকে ওনার মেয়ে মোহনার শরীরটাও মায়ের মতো নীল বর্ণ ধারণ করে, আস্তে আস্তে সে শুকিয়ে যেতে থাকে, আর ওনাদেরকে উদ্দেশ্য করে ফসফস করতে থাকে সারাক্ষণ, আর বলতে থাকে, কি ভেবেছিস তোরা, তোর বউয়ের শরীরে ঢুকতে পারিনি বলে কি তোর মেয়ের শরীরে ঢুকতে পারবো না? আমাকে এত বোকা ভাবিস না, এবার তোর মেয়েকে কে বাঁচাবে? মাসুদ চাচা তখন বুঝতে পারেন পুষ্পারানী সাপটি এবার ওনার মেয়ের শরীরের ভিতর থেকে কথা বলছে। এভাবে আরও কিছুদিন যেতে থাকে। মোহনার কলেজের বন্ধুবান্ধবীরা এসে মেয়েকে দেখে কি হয়েছে দেখে হাসি তামাশা শুরু করে। এক প্রকার কলেজে যাওয়া বন্ধ করে দেয় মোহনা। এক রাতে খুবই কান্নাকাটি করে আসলে ঘুমিয়েছেন এই মাসুদ চাচা আর তার স্ত্রী চাচি। কি হলো মেয়েটার সাথে, এ কি হয়ে গেল? সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন। এই বিপদ থেকে কি মুক্তি মিলবে না ওনাদের? অদ্ভুত বিষয়, ওই দিন রাতে উনি স্বপ্নে দেখেন সেই মেহেরনিগার জিন সাপ, যেই মাসুদ চাচা এবং তার স্ত্রীকে বাবা মা বলে সম্বোধন করতেন। সে কাছে আসা দূর থেকে সালাম দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, আমি সব শুনেছি বাবা, এতদিনে তোমাদের সাথে কি হয়েছে। আর মেহেরনিগার এটাও বলে যে এখন থেকে নাকি সেই বাড়িতে ঢুকতে পারছে না, কারণ সেই বেদিনী মহিলা যাওয়ার সময় একটা বেজির দাঁত দিয়ে বানানো বিশেষ একটা মালা এই বাড়িতে রেখে দিয়েছিল, আর ওনারাও সেটা রেখে দিয়েছে। মূলত এটার কারণেই মেহেরনিগারও এই বাড়ির আশেপাশে আসতে পারছে না। তবে এই বেজির দাঁতের মালাটা কিন্তু সে কোনো ভালো উদ্দেশ্যে দেয়নি, এমনটা না যে পুষ্পারানীকে সে কাছে আসতে দিবে না। মূলত এটা দিয়েছিল মেহেরনিগার যেন এই বাড়িতে আসতে না পারে। তার মনের মধ্যে এত দূরভিসন্ধি ছিল, এটা কোনোভাবেই বুঝতে পারেনি। মেহেরনিগার বলেন যে তোমাদের এই পরিস্থিতির জন্য তোমরাই দায়ী। আমি তো সবসময় বলেছিলাম, তোমাকে মালয়েশিয়া থেকেই বলেছিলাম দেশে গিয়ে কোনো কবিরাজ, তান্ত্রিক, ওঝা লা দেখাতে। তোমরা কি করলে? আমার দেওয়া 3 মাসের আমল না করে কোথাকার কোনো বেদে মহিলা দিয়ে এরকম একটা জঘন্য কাজগুলো করালা, বেজি দিয়ে, বানর দিয়ে। এখন আমার কি করার আছে? আমার তো এখন কিছু করার নেই। এই বলে মেহেরনিগার চলে যাবে ভাব। স্বপ্নের মধ্যেই তখন মাসুদ চাচা খুব অনুনয় বিনয় করে কিছু একটা করতে বলেন। কান্নাকাটি করছেন স্বপ্নের মধ্যেই। মেহেরনিগার কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা দেখছি কি করা যায়। আমি জানি না কতটুকু কি করতে পারবো, আল্লাহর ওপর ভরসা রাখো তোমরা। এরপর বেশ কিছুদিন কেটে যায়, মেহেরনিগারও আসে না। অনেক চিন্তায় পড়ে যান মাসুদ চাচা। হঠাৎ একদিন রাতে বাইরে থেকে বাবা ও বাবা বলে একটা ডাক আসে ওনাদের কানে। মাসুদ চাচা আর চাচি দুজনেই বাইরে যান। গিয়ে দেখেন মেহেরনিগার দাঁড়িয়ে আছে। মোহনা তখনও ঘুমাচ্ছে ঘরের মধ্যে। একটা বিষয় লক্ষ্য করেন, মেহেরনিগারের মুখে একটা স্বস্তির ছাপ রয়েছে। পরক্ষণে জিজ্ঞেস করাতে মেহেরনিগার বলেন, আলহামদুলিল্লাহ, তোমরা এখন অনেকটাই বিপদমুক্ত। পুষ্পারানী তোমাদেরকে আর বিরক্ত করবে না, তবে একটা শর্ত দিয়েছে। কি শর্ত এটা? মাসুদ চাচা জিজ্ঞেস করেন মেহেরনিগারকে। তখন মেহেরনিগার বলতে শুরু করেন যে সেদিন তোমার স্বপ্ন থেকে চলে যাওয়ার পর আমি পুষ্পারানীর কাছে যাই, সব দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে, এবং পুষ্পারানীকে অনুরোধ করি আমি মোহনা সহ তোমাদের সবার উপর থেকে যেন তার আসর কাটিয়ে নেয়। পুষ্পারানী এক কথায় প্রথমে না বলে দেন, আরও বলেন যে এরপর থেকে যদি আবার মেহেরনিগার তুমি আসো তাহলে তোমারও কিন্তু খবর আছে। তো পুষ্পারানীকে এরপর মেহেরনিগার বলতে থাকে, তুমি কি চাও বলো, গরু ছাগল সব দিবে, তুমি ওদেরকে মুক্তি দাও। পুষ্পারানী নাকি উত্তরে বলেন, গরু ছাগল ওরা আমাকে কি দেবে? আমি ওদেরকে 50টা গরু দেব, 50টা ছাগল দিব, ওরা কি আমার স্বামীকে ফিরিয়ে এনে দিতে পারবে? একটা পর্যায়ে যখন কাজ হলো না, তখন দেখলাম যে আসলে কি করি। ওখান থেকে আমি চলে আসি। বুঝতে পারি গরু ছাগল দিয়ে কোনো কাজ হবে না। ভাবতে থাকি কি করা যায়। তখন আমার মাথায় একটা বুদ্ধির চিন্তা আসে যে এটা করলে কেমন। পুষ্পারানীর গোত্রের একটা জিনের কাছে যাই, যার নাম বিশ্বজিৎ। সে ছিল খুব ভালো। আর এই যে এই বিশ্বজিৎকে নাকি মেহেরনিগার বলেছিল যে আমি তো ধর্মীয় কারণে তোমাকে আসলে গ্রহণ করতে পারি না, তুমি যদি মুসলিম হও আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী তাহলে এটা হতে পারে। এরপর নাকি এই বিশ্বজিৎ মুসলিম হয় এবং মেহেরনিগারের সাথে তার বিয়ে হয়। তো এভাবে আর কি মূলত তাদের একটা সম্পর্ক হয় আর কি। মেহেরনিগার যখন বিশ্বজিৎকে পুরো ঘটনা খুলে বলে, বিশ্বজিৎ মেহেরনিগারকে সাথে নিয়ে ওদের গোত্রপ্রধানের কাছে যায়। মানে সে যেই গোত্রে ছিল আর কি, গোত্রপ্রধানের কাছে যায়। তো গোত্রপ্রধান ও সময় নাকি দেশে ছিল না, ভারতের মুর্শিদাবাদের ডোমকল নামক একটা জায়গায় গিয়েছিল। একটা পূজা অর্চনা ছিল সেখানে। তো বিশ্বজিৎ মেহেরনিগারকে সেখানেও নিয়ে গিয়েছিল
তাদের গোত্রপ্রধানের সাথে দেখা করার জন্য। তো গোত্রপ্রধানকে সব ঘটনা খুলে বলেন। গোত্রপ্রধান কিছুক্ষণ চুপ থেকে বলেন যে আসলে একটা ঘটনা তো ঘটে গেছে, সেটা হচ্ছে পুষ্পারানীর স্বামীকে তো মেরে ফেলা হয়েছে। এখন এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। যেহেতু তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, এখন এই বিষয়টা তো পুষ্পারানীর ইচ্ছার ওপর অনেক কিছু নির্ভর করে। তারপরও তোমরা 2 দিন পরে আসো, আমি দেশে যাই, এখানকার কাজ শেষ করে তারপর দেখি ওর সাথে কথা বলে কি করা যায়। পরবর্তীতে গোত্রপ্রধান ভারত থেকে দেশে আসার পর তার নিজ রাজপ্রাসাদে মেহেরনিগার ও বিশ্বজিৎকে নিয়ে একটা মিটিং করে। সেখানে পুষ্পারানীকেও খবর দেওয়া হয়। মিটিংয়ে উপস্থিত থাকা সমস্ত জিনেরা বিষয়গুলো জানতে পারে। পুষ্পারানীকে খুবই বিনীতভাবে সবাই বোঝাতে থাকে। এমনকি ওদের গোত্র খুব অনুরোধ করে পুষ্পারানীকে। আরও বলেন যে ওদের পরিবারের ওপর থেকে তোমার আসর তুলে যদি নিতে চাও নাও, আর যদি নাও নাও তাহলে কি তুমি তোমার স্বামীকে ফেরত পাবে না তো। তাছাড়া তুমি তো প্রতিশোধ নিয়েছ বেদে মহিলা ও তার স্বামীকে হত্যার মাধ্যমে। এখন আর কি এভাবে মানুষকে কষ্ট দিয়ে তো লাভ নাই। তুমি যা কষ্ট দিয়েছ, বহু বছর তো এই মহিলাটাকে কষ্ট দিয়েছ, আবার তার মেয়েকে দিচ্ছ। এভাবে কাজ করো। শেষে একটা পর্যায়ে গোত্রপ্রধানের অনুরোধ দেখে পুষ্পারানীর মনে প্রথমবারের মতো দয়া দেখা যায়। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাকি পুষ্পারানী বলেন, আচ্ছা ঠিক আছে, আমি সব আসর তুলে নেব ওদের পরিবারের ওপর থেকে, কিন্তু কিছু শর্তগুলো হচ্ছে আমাকে কখনো তাড়ানোর চেষ্টা করা যাবে না ওইখান থেকে। যেহেতু ওদের ভিটায় যুগ যুগ ধরে থাকছি, ওদের পূর্বপুরুষরা ওখানে থেকেছে, ওই জমিতে আমাদের গুপ্তধন আছে, সেটা তো গোত্রপ্রধান আপনি জানেন, আর সেটা তো আমি পাহারা দেই। ওদের বাড়িতে যে 4টে রুম আছে তার মধ্যে একটা রুম আমাকে দিয়ে দিতে হবে। ওই রুমটা আজীবন তালাবদ্ধ হয়েই থাকবে। এরপর নাকি পুষ্পারানী চলে যায়। মেহেরনিগার আর বিশ্বজিৎ চলে আসেন মিটিং শেষে, ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়ে যে হ্যাঁ, একটা কাজ হয়েছে। এবার মেহেরনিগার মাসুদ চাচা আর চাচিকে বলেন, পুষ্পারানীর শর্তে রাজি আছো তোমরা? যদি রাজি না থাকো আমি আর কিছুই করতে পারবো না। অনেক কষ্টে এতটুকু করেছি আমি আর আমার স্বামী মিলে। বিন্দুর কথা শুনে মাসুদ চাচা আর চাচি কিছুক্ষণ চুপ থেকে রাজি হয়ে যায়। নিজেদের সুখ শান্তির কথা বিবেচনা করে মাসুদ চাচা বলেন যে আমাকে পুষ্পারানী দেওয়ার শর্তে রাজি হতেই হবে। এছাড়া তো আমার কিছু করার নাই। আর আমাদের তো ছেলে নাই, একটা মাত্র মেয়ে, বেশি কিছু না, একটা রুম তো দাবি করেছে। এই রুমের বিনিময়ে যদি একটু স্বস্তির মুখ দেখতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর মেহেরনিগারও বিদায় নেয় সেই রাতের মতো। এর কিছুদিন পরে আবার একদিন গভীর রাতে বাড়ি থেকে এসে, বাবা, ও বাবা, মা, ও মা, ওঠো, এরকম একটা ডাক ভেসে আসে ওনাদের কানে। ওনারা ঘুম থেকে ওঠেন, বাইরে গিয়ে দেখেন এবার মেহেরনিগার একলা না, তার সাথে তার স্বামী বিশ্বজিৎ রয়েছে। তো এরা যে স্বামী স্ত্রী দেখেই বোঝা যাচ্ছে। তবে বিশ্বজিৎ মুসলিম হওয়ার পরে তার নাম কি হয়েছে এটা মাসুদ চাচা বলতে পারেন নাই। তার নাম আর ওইটা ছিল না, চেঞ্জ হয়েছে। মেহেরনিগারের কাছে যেতেই আসলে মেহেরনিগার বলেন যে আলহামদুলিল্লাহ, তোমরা এখন থেকে বিপদমুক্ত। পুষ্পারানী আর কখনো তোমাদেরকে দেখা দেবে না। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যে ঘরটা পুষ্পারানীকে দিয়েছ সেই ঘরটা জীবনে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত ভুলেও ব্যবহার করবে না, এমনকি ঘরটা খুলবেও না। তবে আমি সবসময় মায়ের কাছে থাকতে চাই আগের মতো। মায়ের মাধ্যমে মানুষের সেবা যত্ন করতে চাই, গাছের ওষুধ দিয়ে। মেহেরনিগার একথা শুনে মাসুদ চাচা চাচি খুবই খুশি হন। তারপর থেকে মেহেরনিগার এই চাচির শরীরে আবার থাকতে শুরু করে আর মানুষের উপকার করতে থাকে। এমনকি আজ পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো অভাব অনটন ওনাদের সংসারে হয়নি। আর চাচির নাম কিন্তু আমরা বলি নাই প্রিয় লিসেনার্স, কারণ চাচির নাম বললেই কিন্তু অনেক মানুষ চাচিকে চিনে ফেলবেন আর এই বিষয়টা জেনে ফেলবেন। চাচির নাম কিন্তু এই রাহুল ইসলাম মেঘ ভাই বলেছেন। আমি এই বিষয়টা অ্যাভয়েড করে গিয়েছি, কারণ নাম বলার পর ওখানে উনি উল্লেখ করেছেন যেন চাচির নামটা না বলা হয়। তাছাড়া যেহেতু একটা গুপ্তধনের ব্যাপার রয়েছে, অনেক লোভী তান্ত্রিক কবিরা যেখানে এসে একটা ঝামেলা করতে পারে। এজন্য কিছু বিষয় গোপন থাকাটাই ভালো। 2024 সালে এসে আল্লাহর রহমতে এই ঘটনা পুরোপুরি সমাধান হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি মাসুদ চাচার সাথে। তো এটা শুনে কিন্তু অনেকের কাছে গল্পের মতো মনে হতে পারে, রূপকথার গল্পের মতো মনে হতে পারে, কারণ আমরা ছোটবেলায় এরকম ওই নাগনাগিনীর অনেক সিনেমা দেখেছি। এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। এখনও যেটা হয় এটা বলাটাই মুশকিল।
প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা যখন প্রথম দিকে আমরা বলেছিলাম পুষ্পারানীর উপর তো ভয়ঙ্কর একটা রাগ হয়েছেই, এরপর শেষ দিকে এসে যখন বুঝতে পারলাম যে ওই বেদেনী মহিলা, যাকে দেখে খুব ভালো মনে হয়েছিল, এই বেদেনী মহিলা কিভাবে একটা কলা কৌশল করে এই পুষ্পারানীকে মূলত বশীভূত করতে চেয়েছিল। পরে পুষ্পারানীর স্বামীকে আটক করে পুষ্পারানীকে দুর্বল গুপ্তধন হাতিয়ে নিতে থাকে। যারা লোভী, লোভের টোপ দিয়েই কিন্তু তাদেরকে ঘায়েল করে ফেলা যায়, এটা কিন্তু পুষ্পারানী ঠিকই বুঝেছিল, যার কারণে সে ওই বেদেনী আর তার স্বামীকে শেষ করে দিয়েছিল। তবে প্রিয় লিসেনার্স, এই ঘটনায় বেজি এবং বানরের ব্যবহারটা আমার কাছে অন্যরকম লেগেছে। বেজি যে কামড় দিল চাচির শরীরে, রক্ত বের হলো, পুষ্পারানী কিন্তু আর তার কাছেই আসতে পারল না। একটা জায়গায় হয়তোবা ওই বেদিনী কিছুটা উপকার করেছে, সত্য কথা বলেছে, কিন্তু তার মনের ভেতরে যে কি ছিল এটা তো আর ওনারা বুঝতে পারেন নাই। যাক, শেষ পর্যন্ত পুষ্পারানী সে কিছু শর্ত দিয়ে সেখান থেকে চলে গেছে, ওনারাও স্বাভাবিক হয়ে গেছেন, একদম স্বাভাবিক জীবনে ফিরেছেন। দীর্ঘ এতটা বছর কি নরক যন্ত্রণা ভোগ করেছেন চিন্তা করা যায়। আল্লাহর রহমত হয়ে নাজিল হয়েছিলেন এই মেহেরনিগার, যে তার স্বামীর লিঙ্কটা ব্যবহার করে সেই গোত্রপ্রধানের সাথে যোগাযোগ করে এই সমস্যাটার সমাধানে সচেষ্ট হয়েছিলেন। আমরা মেহেরনিগার আর তার স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও আরও বেশি বেশি করে মানুষের উপকার করার জন্য কবুল করুন। এরকম জটিল একটা সমস্যার সমাধান এভাবেই হয়েছিল, আলহামদুলিল্লাহ। মাসুদ চাচা, চাচি, তার মেয়ে মোহনা, সবার জন্য আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, শুভেচ্ছা রইল। ইনশাল্লাহ কোনো একটা সময় যদি আমি ওদিকটাতে যেতে পারি, আমি মাসুদ চাচা, চাচি সবার সাথে দেখা করব ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করব যে সেই ভিডিওটা কখনোই না দেওয়ার জন্য, যেহেতু বিষয়টা গোপনই থাক। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো সর্পপিশাচিনীর দ্বিতীয় ঘটনাটা? যারা এই ঘটনার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারেননি তাদের জন্য আবারও বলছি, আমাদের থার্সডে নাইটের যে এপিসোডটি রয়েছে, আমরা শুরুতেই বলেছি যে 172তম এপিসোডে এই সর্পপিশাচিনীর প্রথম অংশটা আমরা প্রচার করেছিলাম। সংগ্রহ করে সেই অংশটুকু আপনারা শুনে আসতে পারেন, তাহলে এই ঘটনাটার সাথে নিজেদেরকে খুব ভালো করে কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে। দারুণ ঘটনা আমাদের জন্য পাঠিয়েছেন, অনেক কষ্ট করেছেন। লিখে পাঠানো কিন্তু কম কষ্টের কাজ না। ইনশাল্লাহ আরও অনেক ঘটনা আপনাদের কাছ থেকে পেতে থাকবো আশা করছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনার সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এ পর্যন্তই। আমি সুমন, আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।